জন্ম নিয়ন্ত্রণ পিলের সাথে যৌন নিরাপত্তার কয়েকটা প্যাকেট, তাও আবার নিজের ছোট বোনের ব্যাগে দেখে খুব চমকে গেলাম। রিত্যের এতটা অধঃপতন দেখে লজ্জা লাগছে। কিছু না ভেবে রিত্যকে ডাক দিলাম। রিত্য আমার সামনে আসতেই সাথে সাথে গালে চড় বসিয়ে দিলাম। রিত্যকে চড় দেওয়া দেখে মা আর বাবা দৌড়ে এলো। 5টা আঙ্গুলের ছাপ রিত্যের গালে বসে গেছে। তারপর বাবা অনেকটা রাগে রাগে ভাব নিয়েই বলল, কি হয়েছে? তুই রিত্যকে মারলি কেন? মারবো না, কি করব? তোমার মেয়ে ভ্যানিটি ব্যাগে কী রেখেছে জানো? কি রেখেছে? জন্ম নিয়ন্ত্রণ পিল। এছাড়া আরও দেখো কিসের প্যাকেট এসব। বাবা এসব দেখে আর কিছু বলতে পারছে না, বাকরুদ্ধ হয়ে গেছে। মা এসব দেখে রিত্যকে চড় মেরে বলল, তুই আমার মেয়ে হতে পারিস না। তুই এতটা খারাপ, আগে জানতাম না। মা, আমি কি খারাপ করছি? আমি নিজের নিরাপত্তার জন্য এসব ব্যাগে রেখেছি। জানো মা, আমি একজনকে ভালোবাসি। সে যদি আমার ভালোবাসা প্রমাণের জন্য দেহ চায়, তাহলে আমাকে তো দিতে হবে, কারণ তাকে ছাড়া আমি বাঁচব না। আর এতে তোমাদের সম্মান যাবেও না, কারণ আমি শতভাগ নিরাপদ থাকব। ঋতু, কি বলছিস? তুই কি পাগল হলি? আর কোন কুত্তার বাচ্চা তোকে ভালোবাসে? আর ভালোবাসলে যারা এসব চায় তারা মন থেকে ভালোবাসে না। কিন্তু ভাইয়া, আমি রাশেদকে ভালোবাসি। তাকে ছাড়া আমি বাঁচব না। রাশেদ বলেছে সে আমার সাথে রুম ডেট করবে, তাই প্রোটেকশন সাথে রেখেছি। বাবা তখন রিত্যের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, তুই আমার মেয়ে না। তুই আমার মেয়ে হলে এমন খারাপ কাজ করতে পারতি না। কি হলো বাবা, মাত্র 3টা থাপ্পড়, আর দিবে না? দাও না আরও থাপ্পড়। জানো বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই না আমার জন্য তুমি রাশেদের বাবার পায়ে পড়ো। আর আমি তাই প্রোটেকশন সাথে নিয়ে রেখেছি। আর তুমি না বললে আমি তোমার মেয়ে না? ভালো বলেছ। আচ্ছা বাবাই, আমি যদি শুধু জন্ম নিয়ন্ত্রণ পিল ব্যাগে রাখি তাতে তোমার লজ্জা লাগে, আর অন্যদিকে তোমার গুণধর ছেলে একটা মেয়েকে দিনের পর দিন ভালোবাসার নাম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভোগ করেছে। মেয়েটি এখন প্রেগনেন্ট। ময়ের বাবা তো তোমার পায়েও ধরেছিল তার মেয়েকে যেন তোমার গুণধর ছেলে বিয়ে করে তোমার বাড়িতে চাকরানি করে রেখে দেয়। কিন্তু তোমরা কি করেছো? তুমি ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছ। আর মা বলেছে পতিতার মেয়েরা ময়ের মতো পতিতা হয়। আর ভাইয়া, তুই নাকি ময়ের সাথে কথাই বলিসনি। সে বাচ্চাটা নাকি তোর না, অন্যের বাচ্চা তোর কাছে গছাতে চেয়েছিল। কি হলো বাবা, মাথা নিচু করে আছো কেন? আচ্ছা মা, আমি মেয়ে হয়ে তোমাকে কিভাবে পতিতা বানাতে পারি, তাই আমি ব্যাগে এসব রাখি। আর হ্যাঁ, তোমার গুণধর ছেলেকেও বলো 5 টাকা দামের একটা প্যাকেট পকেটে রাখতে। তাতে করে আর কোনো বাবাকে তোমার পায়ে পড়তে হবে না। হবে না আর কোনো মা পতিতা। জানো বাবা, আমি ময়ের সবটা জানতাম। ভাইয়া ময়ের সাথে যা যা করেছে বিয়ের কথা বলে, তা যদি আমার সাথে হতো। বাবা, তোমার পায়ে পড়ি, তুমি মৌকে মেনে নাও। আর ভাইয়া, তোর কাছে কোনো আবদার করিনি কোনো দিন, কিন্তু আজ তোকে বলছি, তুই মৌকে বিয়ে করে নে। মৌ তোকে অনেক ভালোবাসে। জীবনে সুখী হতে বিশ্বস্ত হাতের পাশাপাশি ভালোবাসাটাও লাগে। তুই সত্যি অনেক সুখী হবি। আমার বান্ধবীটা অনেক ভালো, অনেক। আর বাবা, আমি তোমাদের বোঝানোর জন্য ইচ্ছা করে ব্যাগে এসব রেখেছিলাম। ক্ষমা করে দিও। আমার কোনো রিলেশন নেই, শুধু তোমাদের ভুলটা ধরিয়ে দিতে চেয়েছিলাম। বাবা সাথে সাথে ঋত্যকে জড়িয়ে ধরে বলল, মারে, অনেক বড় অন্যায় করে ফেলেছি। কালই মৌ মামুনিকে বিয়ে করিয়ে আনবো। এবার খুশি তো? কিন্তু বাবা, মৌ আজ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মৌ গতরাতে সুইসাইড করার জন্য হাতের শিরা কেটে ফেলেছে। ঋত্যের কথা শুনে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না, চলে গেলাম হসপিটালে। হসপিটালে গিয়ে দেখি মৌয়ের বাবা চেয়ারে বসে আছে, চোখের পানি নীরবে ঝরছে। নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে। মৌয়ের রুম থেকে ডাক্তার বের হতেই দৌড়ে গিয়ে বললাম, স্যার, মৌয়ের কী অবস্থা? অনেক রক্তক্ষরণ হয়েছে, অবস্থা বেশি ভালো না, আল্লাহ যদি রহম করে। আচ্ছা ডাক্তার, আমি মৌয়ের সাথে দেখা করতে পারি? বাট কোনো কথা বলবেন না। আচ্ছা। তারপর আমি মৌয়ের পাশে গিয়ে দাঁড়াতেই বুকটা ছ্যাদ করে উঠল। মৌয়ের মায়াবী চেহারাটা কেমন যেন হয়ে গেছে, হাতটা ব্যান্ডেজ করা। মৌকে এভাবে দেখব কখনো কল্পনাও করতে পারিনি। চোখের পানি টপ টপ করে পড়ছে, বুকের ভেতরটা অজানা এক জমাট বাঁধা কষ্টে ফেটে যাচ্ছে। মিস্টার রাজ, পেশেন্টের সামনে কাঁদতে হয় না, আপনি এখন আসেন, ডাক্তার বলল। তারপর আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়েই দেখি মা বাবা ঋত্য সবাই হসপিটালে। আমি বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। রাজ, কাঁদিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। আব্বু, বাবা, সব কিছু আমার জন্য হয়েছে। মৌয়ের কিছু হয়ে গেলে আমি বাঁচব না বাবা। আমি ওকে সত্যিই ভালোবাসি। ভাইয়া, এখন কান্না করে কোনো লাভ নেই, তার চেয়ে বরং আল্লাহকে ডাকো, তাহলে ভালো হবে, ঋত্য বলল। এদিকে মৌয়ের বাবা আমাদের সবাইকে দেখে বলল, আপনারা কেন আসছেন? আমার মেয়ে মরে গেছে না বেঁচে আছে সেটা দেখতে? আর কি চান আপনারা?
আমার মা মরা মেয়েটাকেও আপনারা কেড়ে নিলেন। আমি তো আপনাদের কাছে বলেছিলাম আমার মেয়েটাকে আপনার বাড়ির চাকরানি করে রেখে দেন, বউ করা লাগবে না। শুধু আমার মেয়ের গর্ভের সন্তানটা যেন তার বাবার পরিচয় পায়। আপনার পায়েও পড়েছিলাম। আমার মেয়েটা হাসতে ভুলে গেছে, ঠিকমতো খেতে পারে না। সত্যি আগে যদি জানতাম মেয়েটাকে জাতক ঘরেই লবণ খাইয়ে মেরে নিজেও মরে যেতাম। আচ্ছা বলতে পারেন একজন বাবা কেন নিজের স্ত্রীর মৃত্যুর পর শুধু একটা মাত্র সন্তানের দিকে চেয়ে সারাটা জীবন একা কাটিয়ে দেয়? আর যখন সে মেয়েটা অন্য কোনো ছেলের জন্য সুইসাইড করতে যায় তখন বাবাটার কেমন কষ্ট হয়? আপনারও তো একটা মেয়ে আছে। আমার মেয়ের জায়গায় আপনার মেয়েটার কথা ভাবেন তো। আর আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার কলিজার টুকরাটা আপনাদের দেখে কষ্ট পাবে। জানেন ওর মা মরে যাওয়ার পর মায়ের অভাব কি ওকে কখনো বুঝতে দিইনি। যখন যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু দিতে পারিনি আপনার ছেলেকে এনে। একটা বাবা কতটা অসহায় হলে মানুষের পায়ে পড়ে। প্লিজ। ইফতেখার সাহেব চুপ করেন। আমাদের বড় অন্যায় হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন। মৌমামনি সুস্থ হলেই আমাদের রাজের বউ করে নেব। কথাটা শুনে ইফতেখার সাহেব কিছু বলতে পারছে না। এদিকে ডাক্তার এসে বলল, মৌর অবস্থা আশঙ্কাজনক, আপনারা তাকে ঢাকা নিয়ে যান। তারপর রাতে মুখে নিয়ে ঢাকা চলে গেলাম সবাই। আমি মৌয়ের পাশে বসে আছি। এমন সময় ডাক্তার এসে বলল, রোগীর পাশে নার্স ব্যতীত কেউ থাকতে পারবে না। তারপর মৌয়ের রুম থেকে বের হয়ে হাসপাতালের বেঞ্চে বসে আছি। এমন সময় কে যেন কাঁধে হাত রাখলো। চেয়ে দেখি ঋত্য। ঋত্য কিছু বলবি? ভাইয়া তুমি এভাবে কেঁদো না, তোমার কষ্ট আমার সহ্য হয় না। আর এই নাও তোমাকে লেখা মৌয়ের চিঠি। ঋত্য চিঠিটা দিয়ে চলে গেল। আমি চিঠির ভাঁজটা খুলে চিঠিটা পড়তে লাগলাম। প্রিয়তমী সুরাজ, তুমি তো ভালোই আছো। তুমি ভালো থেকো এটাই আমি চাই। জানো তোমাকে খুব ভালোবাসতাম। তোমাকে পাওয়ার জন্য মাঝরাতে নামাজে দাঁড়িয়ে কাঁদতাম। আচ্ছা রাজ, স্বপ্ন দেখায় কি পাপ? তুমি তো আমার মাথা ছুঁয়ে প্রমিস করেছিলে আমাকে কখনো ছেড়ে যাবে না। তাহলে কেন এমন করলে? তুমি না বলেছিলে আমায় বিয়ে করবে, আমাদের সন্তান হবে? কত স্বপ্ন দেখিয়েছিলে আমায়। জানো আমি না মা হতে যাচ্ছি, কিন্তু আমার সন্তানের বাবাটা যে তুমি। কিন্তু তুমি তো বাবা হিসেবে পরিচয় দিচ্ছ না। জানো যখন তুমি বলেছ আমার গর্ভে তোমার সন্তান না অন্য কারো সন্তান, তখনই আমার মরে যেতে ইচ্ছে করেছিল। আমি না হয় অপরাধ করেছি, তার জন্য আমাদের সন্তানটা কেন সেই শাস্তি ভোগ করবে? জানো কখনো বাবাকে কাঁদতে দেখিনি, আজ বাবাকে কাঁদতে দেখলাম। বাবা বলেছে আমার গর্ভে বড় হওয়া সন্তানটা নাকি নষ্ট করে ফেলবে। আমি পারবো না নষ্ট করতে, তাই আমি নিজেকে শেষ করে দিলাম। কি করব এ জীবন দিয়ে, যে জীবনে তোমাকে পাবো না? আমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না। কেন করলে এমনটা? চলে গেলাম, ভালো থেকো। আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো। তুমি কিন্তু বড্ড কেয়ারলেস, একটু কেয়ারফুল হও। আল্লাহ হাফেজ। ইতি নষ্টামি। মৌয়ের চিঠিটা পড়তে পড়তে চোখের পানিতে ভিজে গেছে। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, নিজেকে বড্ড অসহায় লাগছে। নিজের ভালোবাসার মানুষটা কীভাবে কষ্ট দিলাম। মৌয়ের ছবিটা বারবার হৃদয়ের স্মৃতিপটে ভেসে উঠছে। বাবা কিছুক্ষণ বাদে এসে বলল, রাজ মৌয়ের অবস্থা অনেক খারাপ। ডাক্তার আল্লাহকে ডাকতে বলল। আর হ্যাঁ, তুই আগে বললে এত কিছু হতো না। মেয়েটার জন্য সত্যি অনেক খারাপ লাগছে। আমি বাবাকে কিছু বলতে পারলাম না। বুকের ভেতরে কষ্ট যে আমি কাউকে দেখাতে পারছি না। মৌ যে আমার শিরা উপশিরায় মিশে আছে। মৌকে ছাড়া আমি বাঁচব কিভাবে? এদিকে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছে। আমি নিজেও নামাজ পড়ে পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলাম। বিকেলবেলা হসপিটালের সাইড বেঞ্চে বসে আছি। এমন সময় একটা নার্স এসে বলল, মৌয়ের জ্ঞান ফিরেছে। নার্সের কাছে কথাটা শোনা মাত্র দৌড়ে গেলাম মৌয়ের কাছে। মৌ আমাকে দেখে মুখটা ফিরিয়ে নিল সাথে সাথেই। কি হলো, মুখ ফিরিয়ে নিলে কেন? তুমি তো আমার মুখ দেখতে চাওনি। কে বলেছে? কেন তুমি বলেছ? আচ্ছা, সুইসাইড করতে গিয়েছিলে কেন? কার জন্য বাঁচব? বাঁচার আশা তো সেদিনই শেষ হয়ে গেছে যেদিন বলেছ আমার গর্ভে সন্তান অন্য কারো। মৌ প্লিজ আর বলো না, আর আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। আমি ভুলটা বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমার হাতটা একটু ধরবে? আমি যখনই মৌয়ের হাতটা ধরতে যাব এমন সময় ঋতু বলে উঠল, ভাইয়া দাঁড়াও, আমার একটা শর্ত আছে। আচ্ছা বল, কী শর্ত? তোমার ছেলে হলে নাম রাখবে রোহান, আর মেয়ে হলে নাম রাখবে রাইসা। যদি রাখো তাহলে শাকচুন্নিটার হাত ধরো। শাকচুন্নিটা আমাকে না বলে মরতে গিয়েছিল। আমি তখন মৌয়ের চোখের দিকে তাকিয়ে বললাম, ঋতু সন্তান তো হবে তোর ভাবির, আমার না। বলেই হেসে দিলাম। আমার সাথে সাথে মৌ আর ঋতুও হেসে দিল।